নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড গরম, বলুন কেমন আছেন? হ্যাঁ, এই ইছাপুরে তো মানে প্রচণ্ড গরম। তো যাই হোক, আজকে এই মুহূর্তে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া মতো চলছে। ভাবছি যে এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি নামবে এবং দপ করে লাইটটা চলে যাবে। আর মেয়েও এইমাত্র ঢুকলো, তাই যেমনভাবে পারলাম এসে বসে পড়লাম যে অন্তত একটুও যদি এগিয়ে রাখতে পারি। এই করে জানেন তো আমার ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ঘটনায় আসা মানে ঢোকার আগে আগের ঘটনাটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবং একদম একটা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এইভাবে আজকে যে ঘটনাটি বলতে চলেছি, এই ঘটনাও একদম সত্যি একটা ঘটনা। এই ঘটনাটি শেয়ার করেছে আমার মেয়ের এক বান্ধবী, মেয়েকে যার বড় মামার ঘটনা। ওর বড় মামার অনেকটা বয়স হয়ে গেছে এবং আজ আর তিনি আমাদের মধ্যে নেই, উনি মারা গেছেন। মামিমা রয়েছেন। আর ওনার একদম মানে নতুন তিনি তখন সংসার জীবনে, সেই সময়কার একটি ঘটনা কিন্তু ওই মেয়ের বান্ধবী মেয়েকে শেয়ার করেছে। তো চলুন ঘটনাটিতে ঢোকা যাক এবং ঘটনাটি শুরু করা যাক। আচ্ছা, যে সময়কার কথা বলছি বুঝতেই পারছেন যে অনেক দিন আগের কথা বলছি। তা উনি তখন সদ্য বিয়ে থা করেছেন। ওনাদের বাড়ি মানে ওই মেয়েটির মামার বাড়ি কিন্তু কলকাতার মানে হাওড়ার দিকের কোনো একটা জায়গায়, সেটা জায়গাটার নাম নিচ্ছি না। তো বড় মামা তো মানে জব পান, পুলিশে পোস্টিং, হ্যাঁ, এবং তখন নতুন নতুনই উনি চাকরিতে জয়েন করেছেন। এবং তারপরে চাকরিতে জয়েন করার কিছুদিনের মধ্যেই কিন্তু ওনার বাড়ির লোক জোর জবরদস্তি, যেহেতু বড় ছেলে, ওনার মা বাবা ওনার জন্য একটি মেয়েকে দেখে শুনে ওইখানকারই হাওড়ারই কাছাকাছি কোনো একটা জায়গার মেয়ে, মামিমা আর কি, ওনাকে বিয়ে দিয়ে দেন। তো বিয়ে দিয়ে দেন। এবার প্রথম প্রথম কিন্তু মামার ওই পোস্টিং হয়েছিল হচ্ছে যেটাকে এখন আমরা বলি জঙ্গলমহল। তা এখন যে মেয়েটি ঘটনাটি আমার মেয়ের কাছে শেয়ার করেছে, সে জঙ্গলমহল বলেই বলেছে বলে আমি আপনাদের সেইভাবেই বলছি। তো সেই জঙ্গলমহলে ওখানে কিন্তু ওনার পোস্টিং হয় এবং ওখানে ওনারা ওই মেসে বা এই ধরনের কোনো একটা জায়গায় বাড়ি ভাড়া করে অনেকে একজন এইভাবে মানে অনেকে একসাথে এইভাবে ওনারা প্রথমে ছিলেন আর কি, যখন অবিবাহিত অবস্থায় ছিলেন। এবার তো বাড়ি থেকে বললাম যে চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু বাড়ির বাবা মা জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেন, যে না না তুমি বাইরে থাকবে। তখনকার দিনের মানুষের একটা ইয়ে ছিল না, যে বাইরে থাকবে, তুমি কাকে না কাকে তুলে নিয়ে আসবে, সেটা তো আমরা মানতে পারবো না, কাজেই তোমাকে বিয়ে করে নিতে হবে। তো সেই মতো উনি বিয়ে করে নেন। তা বিয়ে করার পর কিন্তু মামিমা বেশ কিছুদিন ওই শ্বশুর বাড়িতে থাকতেন বা কখনো বাপের বাড়িতে যেতেন, স্বামীর সঙ্গে তিনি কিন্তু ওখানে যাননি। এদিকে মামার ওই মেসে থাকতে থাকতে বা ওখানকার ওই রান্নাবান্না খেতে খেতে না একটু পেটের ট্রাবল শুরু হয়ে যায় মামার। তখন বাড়ির লোকেরা বলে যে ঠিক আছে, যখন কষ্ট হচ্ছে তুমি তাহলে স্ত্রীকে নিয়ে যাও। এবার ততদিনে কিন্তু মামার একমাত্র পুত্র মানে ওনার একটি ছেলে, ওনার ওই ছেলেটি বাচ্চাটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে বলা চলে। সদ্য বলতে ওই 6 মাস মতো আর কি, অন্নপ্রাশন হওয়ার পরপরই মামিমা ওকে নিয়ে 6 মাস কি 8 মাস এরকম হবে ওইখানে চলে যায়, মানে স্বামীর সাথে ওই জঙ্গলমহল ওখানে কিন্তু চলে যায়। তো মোটামুটি ওখানে নাকি যে সময়কার কথা বলছি ভীষণ জঙ্গলাকীর্ণ একটা জায়গা, হ্যাঁ। এবং যাই হোক, মামা যেহেতু মামিমাকে নিয়ে গেছেন, সেহেতু আলাদা একটা ছোট্ট বাড়ি ভাড়া করে ওনারা থাকতে লাগেন। আর মামার ওই ডিউটি আওয়ার্স যখন থাকে, মামি তো একাই বাচ্চাটাকে নিয়ে থাকে। তো এরমভাবেই দিনগুলো কিন্তু চলছিল। তখন ওই শিশুটির মাস 6 এরকমই কিন্তু বয়স। এবার ওখানে ওই যে বাড়িটা ওনারা ভাড়া নিয়েছেন,
ওখানে মাইমাকে তো সব কাজই করতে হতো। আর একটা শিশুর যখন 6-8 মাস বয়স, তার মানে বুঝতেই পারছেন তার মা সদ্য প্রসব করেই উঠেছেন বলা চলে। তো মাইমা না খুব কষ্ট হয়ে যাচ্ছিল, শরীর ভেঙে যাচ্ছিল, রোগা হয়ে যাচ্ছিলেন, মাথা ঘোরাতো, এই ব্যাপারগুলো চলছিল। তখন মামা মরিয়া হয়ে কিন্তু লোকের খোঁজ করা শুরু করে। এবং ওখানে তো প্রচুর নাকি গরিব গুরবো মানুষের সেই সময় বাস ছিল, লোক পেতে কোনো অসুবিধা হয়নি। তো কোন দূর গ্রাম থেকে একজন মহিলা ওনাকে নিয়ে আসেন, মামা কিন্তু কাজের জন্য নিয়ে আসেন। এবং যখন মামিমা ওই মহিলাটিকে দেখেন যে কালো কুচকুচে একজন মহিলা, হ্যাঁ, রোগা মানে দড়ির মতো তার চেহারা, এবং একগাল হাসি মুখে, মানে কাজটা পেয়ে মানে সেই মহিলা যে কতটা কৃতার্থ হয়েছেন বা কতটা খুশি হয়েছেন সেটা তার মুখ চোখ দেখেই বোঝা যায়। আর মানে মহিলাদের লজ্জা ঢাকার জন্য যতটুকু পোশাক আছে সেই পোশাকটুকুরও মধ্যে শতছিদ্র সেই সব পোশাক, তো সেই পরে সে কিন্তু ওই মামার সাথে এসে কিন্তু দরজার প্রান্তে দাঁড়িয়েছে। তো যাই হোক, মেয়েটির করুণ মুখখানা দেখে মামির খুব মনে মায়ার সঞ্চার হয় বা দুঃখ লাগে। যাই হোক, সে কিন্তু বউটিকে কাছে ডেকে নেয়। ওটা কিন্তু মেয়ে নয়, একটা বউ। তো বলে, তোর নাম কি রে? তখন বলে, আমার নাম বৃন্দে। হ্যাঁ, বিন্দে বলে বিন্দে নাম। তো যাই হোক, বিন্দেকে তো বহাল করা হলো। বহাল করার পর বিন্দে খুব কাজ করে, প্রাণপণ কাজ করে। আর মামিমা না ওকে বলে যে, তুই এত রোগা, তোকে কি কাজ করাবো? আমার মনে হয় তোর হাড়গোড় কখানা যে কটা আছে কখন না মটমট করে ভেঙে যায়। তো এই করে ওই বিন্দেকে মাইমা না নিজের পুরো সন্তানের মতো করে ওকে দেখেন, খুব মানে মায়া পড়ে গেছে ওনাকে। সেই ওই বিন্দে সকালবেলা একটু ভাত নেদে, ফ্যান ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এইসব দিয়ে খাওয়ান, বলে খা, তোর গায়ে লাগবে। আর যখন স্বামীর কথা জিজ্ঞাসা করে বা বাড়ির কথা জিজ্ঞাসা করে, তখন বলছে যে, ও আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে গো, আর বাড়ির কথা আর বলো না, কেউ আমাকে রাখে না, তাই তো একটা কাজ করছিলাম, যাই হোক কাজ একটা পেলাম, এরকম। মানে খুব একটা যে স্পষ্টি কিছু বলে তা কিন্তু না, ও ব্যাপারটা এড়িয়ে যেতেই যেন ভালোবাসে। তো যাই হোক, এই বিন্দে আসার পর একটা জিনিস কিন্তু মামি এবার শুরু হয়। কি শুরু হয়? তখনকার দিনে আপনারা নিশ্চয়ই, আপনাদের মনে আছে, বাচ্চাকে আমাদের মা কাকিমা যারা ছিলেন তারা না বোতলের থেকেও, বোতল তখন ছিল কাঁচের বোতল, কিন্তু অধিকাংশ সময় কিন্তু দুধ খাওয়াতেন ঝিনুক বাটি করে। তো ওরকম ঝিনুক বাটিতে করে মাইমা কাঁসার বাটির মধ্যে দুধ বা হচ্ছে আপনার কখনো সুজি, হ্যাঁ, এরকম সব দুধ সুজি করে এনে ওই চামচে করে ঢকঢক করে খাইয়ে দিত। তো ওই দুধটা হয়তো গরম আছে বলে একটু রেখে দিয়ে মামি কোথাও গেছে, অদ্ভুত ব্যাপার, দেখবেন দুধ রেখে দেওয়ার পর উপর একটা হালকা সর মতো পড়ে না, মামি এসে দেখতেন ওই সরটার ওপরে যেন একটা কচি বাচ্চার, সেই কি বলবো, কচি বাচ্চাদের হাতটা যখন মনে করুন এই জায়গাটা পুরো ছোট্ট লুচির মতো হয়, তাই না, গোল মতো হয়, আর 5টা আঙুলের ছাপ ওরকম দুধের বাটির উপরে পড়ে থাকতো। তো মামি না অবাক হয়ে যেতেন যে তার বাচ্চা এক জায়গায় শুয়ে আছে আর দুধের বাটি আরেক জায়গায় রেখেছেন, এই ছোট বাচ্চার হাতের ছাপ কোথা থেকে এলো। তা মামি প্রথম ব্যাপারটাকে পুরো ইগনোর করেছে, যে ওটা তো হাওয়াতে দুধের উপরিভাগে হাওয়া লেগে ওরকম একটা স্বরের মতো পড়েছে, ওখানে যে কোনো শেপ আসতেই পারে। এবং এই যে মেয়েটি আমার মেয়েকে ঘটনাটি বলেছে, সে বলেছে আমার মাইমা এখনও ঘটনাটি বলে, মাঝে মধ্যে মনে করে, বলে অনেক সময় হয় না, দেখবেন আকাশে মেঘের যখন খেলা আমরা দেখি তখন দেখবেন মনে হচ্ছে কোনো একটা যেন পাখি উড়ে যাচ্ছে, মেঘ দিয়েই সেটা, মানে মেঘের গঠনের ওপর আমরা দেখি কখনো পাখি উড়ে যাচ্ছে, কখনো কোনো একটা জন্তুর মুখ মনে হলো, কখনো মনে হলো একটা দেবদেবী কেউ যাচ্ছে, এই রকমই মামি ব্যাপারটাকে ভেবেছিলেন। বেশ,
এটা তো যাই হোক, এরকম কিন্তু প্রায় প্রায় কিন্তু চলতে লাগলো। বন্ধুরা, যেমন বলেছিলাম সেই রকম লোডশেডিং হয়ে গেল। তা মেয়ে টর্চ মারছে, আমার মুখটা আপনারা হয়তো আবছা দেখবেন, একটু মানিয়ে নেবেন প্লিজ, না হলে আর কিছু করার নেই, চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, তো এরকম যখন প্রথম প্রথম মামি এরকম দেখতে লাগলো মাঝে মধ্যেই, সেটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, প্রায় প্রায় কিন্তু মামি ব্যাপারটা দেখতে লাগলেন। এবার কিন্তু উনি মনে মনে একটু ভয় পেলেন বা প্রমাদ গুনলেন বলা চলে। এরপরে যেটা হতে লাগলো, তখন তো শিশুটি মানে বেশ কিছুদিন কেটে গেছে, মামা ওখানে মামিকে নিয়ে যাওয়ার পর মামি তো বেশ কিছুদিন একা একাই সব কিছু সামলেছেন। এবারে তখন দেখা গেল মাঝে মধ্যে ওই বাচ্চাটা যেন মনে হয় যে, দেখবেন বাচ্চারা যখন একটা সেম এজের কোনো একটা বাচ্চাকে দেখে, বা শিশুরা শিশুদেরকে খুব ভালোবাসে, ফলে ওই বাচ্চাটা যেন মামির মনে হতো যে পাশে একটা বাচ্চা শুয়ে, এবং বাচ্চাটা না অল অল কল কল করে, দেখবেন বাচ্চারা বাচ্চাদের সাথে কথা বলে, সেই রকমভাবে যেন মামির এই পুত্র সন্তান যেন পাশে কেউ শুয়ে রয়েছে তার সাথে কথা বলে, হাত পা নেড়ে টেড়ে, আর খুব হাসে, যেন মনে হয় একদম পাশে কেউ শুয়ে রয়েছে। এটা কিন্তু মামির পুরো ফিল করে, হ্যাঁ, কিন্তু কিছু দেখতে পায় না। যখনই এরকম ফিল করে, বাচ্চারা নিজের মনে আপন মনে, বাচ্চারা তো আপন মনে কথা বলে, কিন্তু যদি ওই রকম দুটো বাচ্চাকে সেম এজের যদি পাশাপাশি শুইয়ে রাখেন, তখন দেখবেন তারা কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময় যেটাকে বলে সেরকম কিন্তু করতে থাকে। সেটা মামির যখনই এইরকম ফিল হতো, মামি কিন্তু ওকে তুলে নিত, মানে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরতো। তো এরকমভাবেই দিন চলতে থাকে। তো এবার ব্যাপারটা হলো যে এভাবে দিন যেতে যেতে মামি বৃন্দাকে কিন্তু ব্যাপারটা একদিন বলে যে, জানিস তো বৃন্দা, এরকম হচ্ছে কেন বলতো। হ্যাঁ, তারপরে অনেক সময় দুধ খাইয়ে মামি হয়তো দুধের বাটিটা রেখেছে, বাটিটার মধ্যে মামি পরিষ্কার বুঝতে পারতো হয়তো বাটির একদম তলায় হয়তো একটু কিছু মানে সরের মতো কিছু হয়তো একটু লেগে রয়েছে, মামি পরিষ্কার বুঝতে পারতো তার মধ্যে এই রকমভাবে যেন কেউ আঙুল দিয়ে ওটাকে টেনে নিয়েছে, এরকম মানে ব্যাপারটা হতো, মানে দেখতে পেতেন মামি। তো এটা কিন্তু মামিকে ভীষণভাবে ভাবিয়ে তোলে, এবং মামাকে পুরো ব্যাপারটা উনি বলেন, তখন মামা পুরো হেসে উড়িয়ে দেন যে আবার হয় নাকি, এরকম তো হওয়ার, মানে হাসেন, বা কি যে তোমার মনের এই সমস্ত ব্যাপার, কিছুই তুমি উল্টোপাল্টা কী সব বলো, এইরকমভাবে মামা কিন্তু মানে ব্যাপারটা জাস্ট সেই বলে না ফুৎকারে উড়িয়ে দেওয়া, সেরকমভাবে উড়িয়ে দেন। তো যাই হোক, এরমভাবেই দিনগুলো চলছিল। এবারে একদিন বৃন্দেকে কিন্তু মামি বলে যে, জানিস তো বৃন্দে, এরকম এরকম হচ্ছে। তখন বৃন্দে না সেই চোর যেরকমভাবে ধরা পড়ে যায়, সেরকম মুখ চোখ করে বলে, না না বৌদি, এটা তোমার মনের ভুল হচ্ছে, কিছু এরকম তো কিছু জানি না কেন এরকম হচ্ছে, এরকম কিছু তো হচ্ছে না, আমি তো কত সময় বাবুর কাছে যাই, আমি তো এরকম দেখতে পাইনি, এরকমভাবে ও বলে। কিন্তু মুখ চোখের অবস্থা কিন্তু মামির সাংঘাতিক একটা সাসপিসাস মতো লাগে মামির, যে ও যেন কিছু জানে, ও ব্যাপারটা কিছু এড়িয়ে যাচ্ছে, তো এরকম একটা সিচুয়েশন কিন্তু মামির মনে হয় আর কি, মানে তৈরি হয় ওর মুখের মধ্যে। আচ্ছা, এবারে যখন বৃন্দে এরকম তো করে, যাই হোক, মামি ভাবে যে হয়তো আমারই ভুল হচ্ছে কোথাও, বৃন্দে হয়তো সত্যি কথাই বলছে। এবারে একদিন বৃন্দে বাসন মাজছিল, কুয়োতলায় বসে বসে বৃন্দে বাসন মাজছিল, মাজতে মাজতেই সমানে বলছে, এবার মামি বাসন মাজছে, মামির কি মনে হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে, মামি এবার দূর থেকে লক্ষ্য করছে বৃন্দে আশেপাশে কাউকে একটা বলছে, হ্যাঁ সর, বলছি না সরে যা, সর বলছে, কিন্তু মারবো কিন্তু, এই রকম সমানে করে যাচ্ছে, আর বাসন মাজছে, আর ওরকম ও গালাগালি করছে, মানে কাউকে যেন একটা ছোট বাচ্চা, হ্যাঁ, মাঝে মধ্যেই মানে এই সরে যা, সর, কাজের সময় বাচ্চারা এসে ডিস্টার্ব করলে মায়েরা যেমন করে, সেরকমভাবে বৃন্দে করে যাচ্ছে। এটা কিন্তু মামি পরিষ্কার বুঝতে পেরে যায় যে কি হচ্ছে, কাউকে তো সরাচ্ছে কিন্তু আশেপাশে তো কেউ নেই।
আচ্ছা, এইবারে তখন বাসন মেজে যখন উঠে আসে, মামি কিছু বলে না। তারপরে মামা যখন আসে অফিস থেকে, তখন মামি বৃন্দেকে ডেকে বলে, তুই আজকে যখন বাসন মাজছিলি কাকে বলছিলি? তখন বলছিল, তখন বৃদ্ধে তো প্রচণ্ড ঘাবড়ে যায়, ঘামতে থাকে। তারপরে বলে কি, কিছুক্ষণ আমতা আমতা করে, বৌদি আমি না মশাদের বলছিলাম, এত মশা লাগছিল না, ওই জন্য মশাদেরকে বলছিলাম। তখন মামি বলে যে, ও আচ্ছা মশাদেরকে বলছিলি? তো মামি কিচ্ছু বলেনি, কিন্তু মামি কিন্তু বুঝতে পেরে যায় যে কিছু একটা ব্যাপার চলছে, ব্যাপার ঘটছে। মশাদের যদি বলবে তাহলে তো হাত দিয়ে মশা তাড়াই আমরা, মশাদের সাথে আবার কথা বলি নাকি? তো যাই হোক, এরম করতে করতে একদিন ছেলে শুয়ে রয়েছে, তো বৃন্দে ঘর, ওই বাচ্চার ঘরটা মোছবার জন্য গেছে, তো মামিও পেছন পেছন গেছে। মামি দেখছে মামি তখন দরজার বাইরে, মামি এমনিই গেছে, বৃন্দেকে সন্দেহ করে যায়নি। মামি দরজার বাইরে থেকে দেখছে বৃন্দে ওই বাচ্চাটার, মানে বাবুর, যাকে বাবু বলতো, মানে মামির ছেলেটাকে বাবু বলতো বৃন্দে, ওর পাশে ওই দাঁড়িয়ে কাউকে উদ্দেশ্য করে বলছে, তুই উঠবি এখান থেকে? তুই উঠবি? তুই কি আমায় এখানেও কাজ করতে দিবি না? উঠবি তুই যাবি এখান থেকে? খুব চেঁচাচ্ছে এবং এতটা রেগে গেছে যে তার যে গলাটা কোন স্তরে, মানে কোন স্বরে গিয়ে বা উচ্চ স্বরে বাজছে, যে সেটা বাড়ির কেউ শুনতে পাবে, সেটা কিন্তু তার আর তখন কিন্তু সেন্স নেই, সেটা কিন্তু কাজ করছে না। যাই হোক, এইবারে আমি পুরো সামনে এসে গেছে, এসে বলছে, বৃন্দে তুই আমায় সব কথা খুলে বল, তাহলে তোর কাজও যাবে না, কিচ্ছু যাবে না, সব কথা তুই খুলে বল। তখন বৃন্দে বলে যে বৃন্দের ওই বছর খানেক কি বছর দেড়েকের একটা ছোট্ট ফুটফুটে ছেলে ছিল, কিন্তু যখন বৃন্দের বর ছেড়ে চলে গেল, বৃন্দের মা বাবা কেউ নেই, শ্বশুর শাশুড়িও যেহেতু বৃন্দেকে বিয়ে করেছিল, তারা বৃন্দেকে পছন্দ করেনি, তাড়িয়ে দিয়েছিল, ওরা একটা ঝুপড়ির ঘরে এসে থাকতো কোনোভাবে, আর ওই জঙ্গলে যেত, কাঠকুটো নিয়ে আসতো, ওই কোনোভাবে একটু চাল কোনোদিনও সংগ্রহ করতো, কোনোদিনও শাক পাতা তুলে তুলে খেত সেদ্ধ করে, এরকমভাবে ওদের দিন চলছিল। কিন্তু যবে থেকে বর চলে গেল, তখন থেকে ওদের আর খাবার জুটতো না, কারণ একটা বড় মানুষ, সে একটু ভাত হলে, একটু শাক হলে সে খেয়ে নিতে পারে, কিন্তু শিশুকে সেটা তো দেওয়া যায় না। এমন অবস্থা হলো, ও নিজে ব্রেস্ট ফিড করাতে পারতো না, ওর বাচ্চার খাবার নেই, কি একটা অসুখ হয়ে গেল, এবং বাচ্চাটা কিন্তু রাতারাতি ধরতে গেলে মারা গেল। এবং এই বাচ্চাটা খাওয়ার জন্য সবসময় নাকি কাঁদতো, সবটি সময় কাঁদতো। তাই ওই বাচ্চাটা এখন, এই যে বাবুর দুধের ওপরে এই যে ওর হাতের ছাপ দেখা যেত, ওই বাচ্চাটা নাকি বৃন্দেকে ছেড়ে যায়নি, সারাক্ষণ বৃন্দের পেছন পেছন নাকি ঘুরঘুর করতো। সেই বাচ্চাটাই কিন্তু এইভাবে এসেই বাবুর সাথে খেলতো, বাবুর খাবার থেকে হাত চুবিয়ে খাওয়ার চেষ্টা করতো, এই ব্যাপারগুলো করতো। এটা শুনে তো মামি আতঙ্কে অস্থির হয়ে পড়ে, যে একজন, ছোট হোক বা বড় হোক, এটা তো প্রেত না, তা সেই প্রেতের হাত দেওয়া খাবার সেটা বাবু খাচ্ছে, বাবুরও ইদানিং শরীর, মাঝে মধ্যে বাবু অসুস্থ হয়ে পড়ছে। তা বৃন্দেকে কিন্তু এই মামাও যখন সব কথা শোনে, মামা খানিকটা অবিশ্বাসী, কিন্তু তবুও মামি যখন জোর জবরদস্তি বলেন যে না এইরকমই ব্যাপারটা ঘটছে, বা বৃন্দেও বলে, তখন কিন্তু মামা পুরো পুরোহিত নিয়ে এসে ভালো মতো পুজো আচ্চা করান, এবং বৃন্দের বাচ্চার যাতে একটা গতি হয়, ওনারা কিন্তু সেই ব্যবস্থা করান। এবং তারপর শিশুটিকে এই ঠাকুরের বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়িয়ে আনা, এই সমস্ত করার পর থেকে কিন্তু বৃন্দের শিশু কিন্তু আর কোনো দিনও তার মায়ের কাছে ফিরে আসেনি, এবং বৃন্দে কিন্তু তারপর থেকে তার বাড়িতেই কাজে রয়ে গেছিল, তাকে তাড়ানো হয়নি। তো মাঝপথে তো দুম করে কারেন্ট এসে গেল বন্ধুরা, আর ঘটনাটাও এই পর্যন্তই বলার ছিল, সেটাও আমি বলে নিলাম। এই প্রথম এত বড় একটা, মানে কারেন্ট যায়, কিন্তু এই প্রথম আপনারাও ফিল করবেন যে কত কষ্ট হচ্ছে আমার এই অবস্থার মধ্যে দিয়ে, এরমভাবে মানে গরমের মধ্যে ঘেমে ঘেমে বলা।
তো যাই হোক, তারপরে কিন্তু এই বৃন্দেকে ওই মামার মামি কিন্তু কলকাতায় নিয়ে এসেছিলেন মামার রিটায়ারমেন্টের পর। হ্যাঁ, মানে মামা তারপরে অনেক জায়গায় ট্রান্সফার হয়েছেন, এই বৃন্দে কিন্তু সব জায়গায় ছিল এবং বৃন্দেকে কিন্তু কলকাতায়ও নিয়ে এসেছিলেন। তা পরবর্তী দিনে মামাও মারা যান এবং বৃন্দেও কিন্তু মারা যায়। এখন খালি মামিমা রয়েছে। আর বৃন্দের সেই বাবু এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সে কিন্তু প্রাণ দিয়ে বাবুকে ভালোবাসতো, কিন্তু তার কোলের বাচ্চাটা যে না খেতে পেয়ে মারা গেছে, সে কিন্তু ওই ঘুরঘুর করতো মায়ের কাছে এসে। তো আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সংগ্রহে যদি এরম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমায় নক করবেন। আর আমার দুজন সাবস্ক্রাইবার বন্ধু দুটি অদ্ভুত ঘটনা পাঠিয়েছেন, আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই পরবর্তীতে। আর তাই বলছি, আপনাদেরও যদি স্টকে এরকম কোনো ঘটনা থাকে একটু প্লিজ আমাকে জানাবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে প্রতিদিন যেটা বলে থাকি সেটা হচ্ছে যে এটা আপনাদের কেউ আমায় দিদি বলেন, কেউ কাকিমা বলেন, হ্যাঁ, কেউ সোফিয়া বলেন, আমার আবদার আপনারা কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে যদি ভিডিও ভালো লাগে একটু ছড়িয়ে দেবেন, আমাদের পরিবারটা তাহলে আরেকটু বড় হবে। আর তাতে কিন্তু যে সাবস্ক্রাইব করবে তার কোনো ক্ষতি হবে না বা আপনারও কোনো অসুবিধা হবে না। আর যেটা বলার সেটা হচ্ছে, যারা নতুন বন্ধুরা আমায় এতক্ষণ ধরে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে। নমস্কার।